হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষার আগে এই ভিডিওটা অবশ্যই একবার ভালো করে দেখে যাবে। সেটা এখনও হতে পারে বা পরীক্ষার আগের দিনেও হতে পারে। আমি চেষ্টা করেছি যে সমস্ত কোশ্চেনগুলো এক্সপেক্টেড বা যে টাইপের কোশ্চেনগুলো এক্সপেক্টেড সেরকম টাইপের কিছু কোশ্চেন নিয়ে আসার। যদি হুবহু এইসব কোশ্চেনগুলো নাও আসে, ঠিক আছে, হুবহু আসবে আশা করা যায় না, কারণ যেহেতু সাবজেক্টটা ফিজিক্স, তাহলেও তোমরা অ্যান্সার সলভ করতে পারবে যদি ভিডিওটা ভালো করে একবার দেখে যাও। শুরু করি। 1 নাম্বার কোশ্চেন, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সম্পর্কটিতে কে এক্সের মাত্রীয় সংকেত কী হবে? দেখো, এখানে তোমাকে যদি বলি সাইন থিটা আছে, এই থিটার মাত্রা কি? তুমি বলবে স্যার থিটার কোনো মাত্রা নেই। তাহলে সাইনের পরে ওমেগা টি মাইনাস কে এক্স, এটা তো সে থিটার মতোই কাজ করছে। তাহলে থিটার যেহেতু কোনো মাত্রা নেই, তাহলে কে এক্সেরও কোনো মাত্রা নেই। বুঝতে পেরেছো? এবার এখান থেকে ছেলেপেলে একটা ভুল করে, যদি বলে যে কে এর মাত্রা কত, তখন এসে বলে দেবে যে স্যার আপনি তো বলেছিলেন কে এক্সের কোনো মাত্রা নেই, তাহলে কে এরও কোনো মাত্রা নেই। না, তা কিন্তু হবে না। আমি বারবার বলছি, দেখো এই জায়গাটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। ওমেগা টি মাইনাস কে এক্স, এই গোটা বিষয়টা থিটার মতো কাজ করছে, তাহলে এই পুরোটার কোনো মাত্রা নেই। তার মানে ওমেগা টি এরও কোনো মাত্রা নেই, কে এক্সেরও কোনো মাত্রা নেই। তাই বলে এটা নয় যে কে এর কোনো মাত্রা নেই। তাহলে কে এর মাত্রা কি হবে স্যার? দেখো এক্স, এটা কি স্মরণ, তাহলে এক্স এর মাত্রা যদি, স্মরণের মাত্রা যদি এল হয়, তাহলে কে এর মাত্রা কি হবে? 1/L। তবেই তো এল এল কেটে গিয়ে এখানটা 1 দাঁড়াবে। বুঝতে পেরেছো? তবেই তো এল এল কেটে গিয়ে 1 দাঁড়াবে, অর্থাৎ মাত্রাহীন হয়ে যাবে, তাই না? তাহলে যদি বলে যে শুধু কে এর মাত্রা কি, তাহলে হবে 1/L। শুধু এক্সের মাত্রা কি, তাহলে হবে এল। আর যদি বলে কে এক্সের মাত্রা কি, তাহলে হবে মাত্রাহীন, অর্থাৎ কোনো মাত্রা নেই, অর্থাৎ M0 L0 T0, এইটা হবে উত্তর। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোন জোড়াই ভৌত রাশিদ্বয়ের মাত্রা একই? মানে কোনটার, মানে কোন দুটোর মাত্রা একই? এখানে যেগুলো দেওয়া আছে, কার্য এবং টর্ক, মনে রাখবে মাত্রা কি হবে? ml² T⁻²। নেক্সট কোশ্চেনে যাই, দেখো কি বলছে। আচ্ছা, মাত্রার কোশ্চেনগুলো একটু আগে সলভ করে নিই। এখানে কয়েকটা কোশ্চেন আছে, দেখো। যদি পি কিউ আর বিভিন্ন মাত্রাযুক্ত ভৌত রাশি হয়, তবে নিচের কোনটি অর্থবহ ভৌত রাশি নয়? এইটা তার কারণ বলি। মনে করো এ বি সি তিনটে আলাদা আলাদা ভৌত রাশি আছে, ভিন্ন ভিন্ন মাত্রাযুক্ত। তাহলে তুমি এ বি আর সি, মানে এ প্লাস বি কোনো দিনই করতে পারবে না। এ বি গুণ করতে পারো, কিন্তু এ বিকে তুমি যোগ করতে পারবে না। যোগ করতে গেলে মাত্রা একই হতে হয়, একই মাত্রা ছাড়া যোগ করা যায় না, ঠিক আছে? গুণ বা ভাগ মাত্রা একই না থাকলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যোগ বা বিয়োগ করতে গেলে মাত্রা একই হতে হয়। দেখো এখানে পি আর কিউ আলাদা মাত্রা হওয়া সত্ত্বেও এদেরকে বিয়োগ করে দিয়েছে, তাহলে কি এটা হবে? হবে না। বাদ বাকি সব গুণ ভাগ আছে, তাহলে এইটা হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এই সংখ্যায় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কতগুলি? এখানে সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 6টা। দেখো 220.400 পয়েন্ট আছে, পয়েন্টের আগে 0 আছে, তাহলে সবগুলোই কাউন্ট হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? পয়েন্টের পরে নাম্বার আছে, তারপরে দুটো 0 আছে, তাহলে এই তিনটেও কাউন্ট হবে। তাহলে এরকম সংখ্যা থাকলে সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু হয়ে যাবে 6টা, ঠিক আছে? তারপরের কোশ্চেন দেখো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 9.99 মাইনাস 0.0099 মিটার এর মান কত হবে? দেখো এই দুটোকে তুমি যদি বিয়োগ করো 9.99 থেকে 0.0099, তাহলে তুমি যেটা অ্যান্সার পাবে, অ্যান্সার যেটা পাবে, সেটা হচ্ছে 9.9801। কিন্তু তোমাকে দেখতে হবে যে দশমিকের পরে কম কোনটাতে আছে। দেখো দশমিকের পরে এইটাতে কম আছে, দুটো ডিজিট আছে, ঠিক আছে? দুটো ডিজিট আছে, আর এখানে কত আছে? 4টে ডিজিট। তাহলে তুমিও এই সংখ্যাটা দশমিকের পরে কিন্তু দুটো ডিজিট নেবে, 4টে ডিজিট নেবে না। তাহলে কি হবে? 9.98 হয়ে যাবে অ্যান্সার। ওকে, 9.98 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, এই লেখাটা একটুখানি ঝাপসা হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ml ইনভার্স T⁻², মাত্রা সংকেত যুক্ত কোন রাশিটিকে বোঝায়? ml ইনভার্স T⁻², এটা কার মাত্রা? এটা চাপের মাত্রা, ঠিক আছে? ফোর্স বাই এরিয়া। তাহলে স্যার
এটা চাপেরও মাত্রা হবে, আবার পীড়নেরও মাত্রা হবে। চাপের মাত্রা আর পীড়নের মাত্রা একই, আবার পীড়নের মাত্রা যা ইয়ং গুণাঙ্কের মাত্রাও তাই। ঠিক আছে, তাহলে কোনটার মাত্রা হবে না? ক্ষমতার মাত্রা, কিন্তু এটা হবে না। তাহলে ক্ষমতার মাত্রা কত হবে? ক্ষমতার মাত্রা হচ্ছে, ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান বল বাই টাইম, ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্ক কত? কৃতকার্য ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর টাইম হচ্ছে টি, তাহলে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এইটা হচ্ছে ক্ষমতার মাত্রা, কৃতকার্য বাই সময়। ওকে, নেক্সট, লীন তাপের মাত্রা কি? দেখো, লীন তাপের মাত্রা জানতে গেলে আগে তোমাকে ইকুয়েশনটা জানতে হবে। গৃহীত বা বর্জিত তাপ H সমান ml, এই L হচ্ছে লীন তাপ, তাহলে L সমান কি? H/m। H এর মাত্রা কি? H এর মাত্রা, H তাপ এক প্রকার কি? শক্তি, তাহলে শক্তির যে মাত্রা সেটা হবে H এর মাত্রা। তাহলে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই m, একটা m কেটে দাও না, তাহলে m0 L স্কোয়ার টি টু দি পাওয়ার -2, দেখে নাও আছে কি না। m0 L স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12। বল, দৈর্ঘ্য এবং ভর এমকে মৌলিক রাশি ধরে সময়ের মাত্রা বের করো। এই ধরনের কোশ্চেন একটা আসবে, ধরে নাও। ঠিক আছে, যখনই এরকম কোনো কোশ্চেন দেবে তুমি কি করবে? দেখো, সময়ের মাত্রা বের করতে দিয়েছে, তাহলে সময় ইকুয়াল টু, না তুমি ডাইরেক্ট লিখে দেবে, হ্যাঁ এরকম করে লিখে দেবে ডাইরেক্ট, টাইম ভ্যারিজাজ f টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, m টু দি পাওয়ার z। এবার সময়ের মাত্রা তো সময়ই হয়, এটাকে তুমি টি নিয়ে নিলে, ইকুয়াল টু বলের মাত্রা কি? ml টি টু দি পাওয়ার -2 তার টু দি পাওয়ার x। ঠিক আছে, আর দৈর্ঘ্য তো এলই হয়, l টু দি পাওয়ার y, আর ভর তো m টু দি পাওয়ার z। এবার তুমি দেখো কি হচ্ছে, এটা m টু দি পাওয়ার x প্লাস z, l টু দি পাওয়ার, সূচকের নিয়মে যোগ করে দাও, l টু দি পাওয়ার x প্লাস y আর t টু দি পাওয়ার -2x। তুলনা করো, দেখো বাঁ দিকে না m নেই, তাহলে m0, l0, t1। আচ্ছা, তুলনা করলে তাহলে কি পাচ্ছ? তুলনা করলে পেয়ে যাচ্ছ x প্লাস জেড ইকুয়াল টু 0, x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর -2x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়ালস টু কত এলো? -1/2। x ইকুয়াল টু যদি -1/2 হয়, তাহলে এইটা থেকে তুমি কি পেয়ে যাবে? z ইকুয়াল টু +1/2। ঠিক আছে, আবার এই x আর z তুমি দুটোই পেয়ে গেছো, তাহলে তুমি ওয়াইও পেয়ে যাবে। দেখো, x এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে +1/2। তাহলে f টু দি পাওয়ার x, এই যে এবার এই জায়গাটা থেকে লিখছি, দেখো f টু দি পাওয়ার x মানে f টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, l টু দি পাওয়ার y মানে l টু দি পাওয়ার 1/2, আর আচ্ছা f টু দি পাওয়ার x আছে, তাহলে -1/2 হবে, সরি, l টু দি পাওয়ার 1/2, আর m টু দি পাওয়ার z, z মানে কত? +1/2। ব্যাস, খুঁজে নাও এটা কোথায় আছে। f টু দি পাওয়ার -1/2, l টু দি পাওয়ার 1/2, আর m টু দি পাওয়ার 1/2। এখানে অপশানগুলো ভালো করে ওঠেনি, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইটাতে আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে l স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা ইনভার্স কার মাত্রা? l স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা ইনভার্স, এই মাত্রাটা কার? দেখো, থিটাকে জেনারেলি আমরা টেম্পারেচার হিসাবে, টেম্পারেচারের মাত্রা অর্থাৎ তাপমাত্রার যে মাত্রা সেটা হিসেবে ব্যবহার করি। ওকে, তাহলে কোনটা হবে বলো তো? দেখো, H ইকুয়াল টু mst, একটা বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি বা 5 ডিগ্রি বা 3 ডিগ্রি বাড়াতে গেলে কতটা তাপ দিতে হবে, সেইটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আপেক্ষিক তাপ S ইকুয়াল টু H/m ডেল্টা টি। ওকে, তাহলে দেখো H এর মাত্রা তো তুমি জানো, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, কারণ H তো শক্তি, তাপ এক প্রকার শক্তি, আর m এর মাত্রা m, আর ডেল্টা টি এর মাত্রা থিটা। তাহলে তুমি m কেটে দাও, তাহলে l স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা ইনভার্স। তাহলে এটা কার মাত্রা? এটা হলো আপেক্ষিক তাপের মাত্রা। ঠিক আছে, আপেক্ষিক তাপের মাত্রা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, এগুলো হয়ে গেছে। দেখো, বলছে একটি তারের রোধ, হ্যাঁ, R সমান V/I। এটা তোমরা ক্লাস 10এও পড়েছো। V সমান বলে দিয়েছে, I সমান বলে দিয়েছে, ত্রুটি সহ বলে দিয়েছে। তাহলে R পরিমাপের শতকরা ত্রুটি
কত হবে? একটা কথা বলি, এইটাকে তুমি যখন ডেল আর বাই আর লিখবে তখন কি হয় তোমরা সবাই জানো, ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। আই থিঙ্ক ক্লিয়ার? তাহলে ডেল ভি এর জায়গায় তুমি লেখো 3 আর ভি এর জায়গায় লেখো 100, ডেল আইয়ের জায়গায় লেখো 0.2, আইয়ের জায়গায় লেখো 50। বুঝতে পারলে কি বললাম? এবার যেহেতু পার্সেন্টেজ দিয়েছে, শতকরা ত্রুটি বের করতে দিয়েছে, তুমি প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে কি পেলে? 3 প্লাস 100 দিয়ে এটাকে যদি গুণ করো 100 100 কেটে যাবে, এটাকে যদি 100 দিয়ে গুণ করো 2 50 2 100 হবে। তাহলে 3 প্লাস 0.4 অর্থাৎ 3.4% হয়ে যাবে উত্তর, কিন্তু এখানে অপশানে নেই। ঠিক আছে, এইটাই কারেক্ট অ্যান্সার, এখানে অপশান ভুল আছে। ঠিক আছে, এটা 3.4 হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 24, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে, একটি ভৌত রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে এ বি সি ডি এর ত্রুটিও বলা আছে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে ত্রুটি 2%, তাহলে সর্বাধিক ত্রুটি কত হবে এক্স পরিমাপে? কি করবে দেখো, তুমি প্রথমেই ডেল এক্স বাই এক্স করে দাও। তাহলে 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি প্লাস 1/3 ইন্টু ডেল সি বাই সি প্লাস 4 ইন্টু ডেল ডি বাই ডি। ডেল এ বাই এ এর জায়গায় বসাও 2, এইখানটা বসাবে 2, এইখানে 1/3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2। সব জায়গায় 2 বসিয়ে দিলে, কারণ সব কিছু ত্রুটি বলা আছে 2 করে। 4 প্লাস 2। আচ্ছা, বলছে এটা মোট ত্রুটি বের করতে দেয়নি। আচ্ছা, মোট ত্রুটিটা বের যখন করতেই লেগেছে, আমি কোশ্চেনের লাস্ট লাইনটা পড়িনি, তাহলে এটা করে নিই আগে। 4 প্লাস 2 প্লাস 2/3 প্লাস 8। ঠিক আছে, এটা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে মোট ত্রুটি। এত পার্সেন্টেজ, অবশ্যই পার্সেন্ট কিন্তু, হ্যাঁ সবগুলো কিন্তু পার্সেন্ট। ওকে, বলছে কোন ক্ষেত্রে কোন রাশিটির পরিমাপে সর্বাধিক সতর্কতা প্রয়োজন? দেখো একটা জিনিস তো লক্ষ্য করছো যে যখন আমরা ত্রুটি গণনা করছি তখন পাওয়ারে যেটা আছে সেটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে, তাই না? পাওয়ারে যেটা আছে সেটা কিন্তু গুণ হয়ে যাচ্ছে আগে। এবার এই যে ডি রাশিটা, এই ডি রাশিতে যদি ত্রুটি ধরা পড়ে সেটা কিন্তু 4 দিয়ে গুণ হচ্ছে। তাহলে সব থেকে বেশি, হ্যাঁ এখানে ইম্পর্টেন্ট কে ত্রুটি নির্ণয়ের সময়? ডি। তাহলে দেখতে হবে যে ডি রাশিটা ত্রুটি যেন আমরা ভালো করে মেজার করি। বুঝতে পেরেছো? সব থেকে সতর্কতা মানতে হবে ডি রাশিটি মাপার সময়, যার পাওয়ার বেশি হবে সেইটা হবে উত্তর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়ে বেরিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 25, এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের ওপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এলের মাপের ত্রুটি 2%, এফের মাপের ত্রুটি 4% হলে চাপের ক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রুটি কি হবে? একটা বর্গক্ষেত্র দিয়েছে, এবার এই বর্গক্ষেত্রের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। স্যার চাপের ফর্মুলা আমরা জানি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, নো প্রবলেম। এবার ঘটনা হচ্ছে আমরা তো ক্ষেত্রফল জানি না, বের করে নিলাম। বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার করলে ক্ষেত্রফল পেয়ে যাব। এবার আমরা ডেল পি বাই পি করে দেবো। তাহলে ডেল এফ বাই এফ প্লাস 2 ডেল এল বাই এল। ডেল এফ বাই এফ বলা আছে 4% আর ডেল এল বাই এল বলা আছে 2%, তাহলে সবে হলো 8%। তাহলে 8% হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে একটি বস্তুকণা স্থিরাবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করলো, ইউ সমান 0, স্থিরাবস্থা বলে দিয়েছে মানে। চতুর্থ এবং পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি হবে? এই যদি দেয় চতুর্থ পঞ্চম এরকম দিলে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এসএন জানতে হবে, এটা মুখস্থ থাকতে হবে। ইউ প্লাস হাফ এ 2n-1। ঠিক আছে, তাহলে ইউটাকে তো তুমি 0 করে দেবে। তাহলে আমি যদি বলি যে S4 বাই S5 বের করে দাও, হাফ এ কেটে পালিয়ে যাবে, ওপরে হয়ে যাবে 2 × 4 - 1 আর নিচে হয়ে যাবে 2 × 5 - 1, 7/9। এইটা হয়ে যাবে অ্যান্সার।
আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে একটি বস্তু কণার সরণ সময় লেখচিত্র দেখানো হলো। বস্তু কণার ক্ষেত্রে কোনটি সঠিক? কি বলেছে অপশানগুলো একটুখানি দেখে নাও। আগে গ্রাফটাকে দেখো। সরণ সময় লেখচিত্রের গ্রাফ যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে সেটা হয় সমবেগ, আর তারপরে দেখো দাঁড়িয়ে পড়েছে, যার জন্য কিন্তু সরণটা ধ্রুবক। এবার দেখো কণাটি t1 সময় পর্যন্ত ত্বরণে গতিশীল এবং তারপরে সমবেগে, না দাঁড়িয়ে গেছে তাহলে সমবেগ হবে না। কণাটি পুরো যাত্রাপথে সমবেগে, কোনো দিনই নয়। কণাটি t1 সময় পর্যন্ত সমবেগে এবং তারপরে স্থির, একদম এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট। একটি গতিশীল বস্তু কণায় টি সময়ের সরণ তোমাকে বলে দিয়েছে। কণাটির গতিবেগ কত হবে বা গতি কেমন গতি? একটা কথা বলো, এরকম যদি বলে দেয় তোমাদের ডেরিভেটিভ করতে অসুবিধা হবে। তুমি দুদিকে প্রথমে স্কোয়ার করে নেবে, তাহলে 2t + 3 তার স্কোয়ার। এবার তুমি এটাকে ভাঙো স্কোয়ারে, 4t স্কোয়ার প্লাস 2 3 6, 6 2 12, 12t + 9 a + b হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম। এবার বেগ বের করো। বেগ বের করতে গেলে এইটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে 8t + 12। এবার ত্বরণ বের করো, শুধু 8, কারণ এইটা ডেরিভেটিভ করলে t এর ডেরিভেটিভ হবে 1 আর 12 ডেরিভেটিভ হবে 0। তাহলে ত্বরণটা দেখো ধ্রুবক, তাহলে ত্বরণ যদি ধ্রুবক হয় তাহলে উত্তর হয়ে যাবে সমত্বরণযুক্ত। ঠিক আছে, একদম সমবেগযুক্ত হবে না। যারা ভাবছো সমবেগযুক্ত, কেন হবে না? কারণ বেগের মধ্যে টাইম আছে, তাহলে টাইম যত বাড়বে বেগ তত বাড়বে, তাহলে সমবেগ অ্যান্সার তো হবে না, সমত্বরণযুক্ত হবে অ্যান্সার। এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ বলা আছে। থামার আগে কণাটি কত দূরত্ব পর্যন্ত যাবে? এইরকম অঙ্ক থাকলে আগে বেগটাকে বের করে নেবে। দেখো 40-এর ডেরিভেটিভ 0, 12t এর ডেরিভেটিভ শুধু 12, আর t³ এর ডেরিভেটিভ হচ্ছে কি -3t স্কোয়ার। মাইনাসটা তো এমনি আছে, তাহলে থামার আগে, তার মানে যদি v 0 হয়ে যায় তাহলে 12 - 3t স্কোয়ার = 0, তাহলে t স্কোয়ার = 12/3 অর্থাৎ 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরেও থেমে যাবে। এবার 2 সেকেন্ডে যাবে কতটা? এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও। 40 + 12 × 2 - 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 40 + 24 - 8। 24 - 8 মানে কত? এইদিকে হবে 16, তাহলে 56 মিটার যাবে। 56 মিটার কিন্তু যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। একটি বস্তুকণা গতিবেগ সময় লেখচিত্র সরলরেখা নয়, এক্ষেত্রে বস্তুকণার ত্বরণ কী হবে? গতিবেগ সময় লেখচিত্র মানে এই দিকে হচ্ছে গিয়ে বেগ আর এই দিকে হচ্ছে সময়, এইরকম যদি হয় তাহলে বলতে পারি যে সমত্বরণে আছে, তাহলে ত্বরণ সমান নয়, পরিবর্তনশীল ত্বরণ, ব্যাস মিলে গেল। দুটি রাশির অঙ্কিত লেখচিত্রে বেষ্টিত ক্ষেত্রফলের একক মিটার হলে রাশি দুটি কী কী? তার মানে তোমাকে দেখতে হবে কোন দুটোকে গুণ করলে আমি দূরত্ব পাবো। গতিবেগ আর সময় যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাব দূরত্ব, তাহলে এটাই হবে উত্তর। ক্ষেত্রফল মানেই হচ্ছে যে রাশি দুটো বলবে তাদেরকে গুণ করে দিতে হয়। লাইক আমি তোমাকে এখানে বলি যদি যে এই দেখো ভি, এই দেখো টি, ঠিক আছে? তো গতিবেগ গণিত সময় যদি করে দিই, মনে করো গ্রাফটা এইরকম এরকম, তাহলে এর ক্ষেত্রফল তুমি কি বলবে? স্যার গতিবেগের পরিবর্তন, হ্যাঁ গণিত সময়, তাহলে গতিবেগ গণিত সময় যদি করে দিই, গতিবেগ মানে কত? সরণ বাই সময়, তাহলে সময় সময় কেটে গেল, তাহলে সরণ কি দাঁড়ালো? সরণ। তাহলে ক্ষেত্রফল মানে আর কিছুই না, এই দুটোকে গুণ করে দিতে হবে। এই দুটোকে গুণ করে দিলে তুমি যে এককটা পাবে সেইটাই হচ্ছে ক্ষেত্রফলের, মানে ক্ষেত্রফল দ্বারা সেই এককটাকে বোঝাই। তাহলে বেগ আর সময়কে গুণ করে দিলে তুমি পেয়ে গেলে সরণ। সরণের একক কি? মিটার। তো ওরা তো ওটাই বলেছে যে গুণ করে মিটার হবে, হ্যাঁ গুণ করে মিটার হবে। তাহলে কোন দুটো রাশিকে? গতিবেগ আর সময়, ব্যাস মিটে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো। একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 20 সেকেন্ড সময়ে সম্পূর্ণ পরিক্রম করে। 1 মিনিট 25 সেকেন্ড পর কণাটি সরণ কী হবে? দেখো এটা একটা বৃত্তাকার পথ, এখান থেকে যাত্রা শুরু করেছে একটা দৌড় প্রতিযোগী 1 মিনিট 25 সেকেন্ড পর, ঠিক আছে? 1 মিনিট
25 সেকেন্ড, তার মানে কত সেকেন্ড মোট? মোট হচ্ছে দেখো 60 প্লাস, আচ্ছা 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, 60 প্লাস 25, ঠিক আছে? তাহলে কত সেকেন্ড? 60 প্লাস 25 85। বেশ ভালো কথা, 85। দেখো এই 85-র মধ্যে 80 ঢুকে আছে, মানে 80 প্লাস 5, 20 সেকেন্ডে পুরোপুরি ঘোরে, তাহলে 4 বার পুরোপুরি ঘুরবে। 4 বার পুরোপুরি ঘোরার পর আবার এ পয়েন্টে ফিরে আসবে, কিন্তু 4 20 80, যেহেতু 80কে ভাঙলে কত পাবে? 4 20 80, তাহলে 4 বার পুরোপুরি ঘুরবে, বাকি থাকছে 5। আচ্ছা 20 সেকেন্ডে যদি একবার গোটাটা ঘোরে, তাহলে 5 সেকেন্ডে কতটা ঘুরবে? অর্ধেকের অর্ধেক, তার মানে এতটা, তাই তো? এখান থেকে এতটা যাবে, এখান থেকে এতটা যাবে 5 সেকেন্ডে। আমি আবারও বলছি, এই 80-র মধ্যে আছে কত? 20 গণিত 4, তার মানে ও 20 সেকেন্ড করে 4টে পাক মারবে, তারপরে 5 পড়ে আছে, তার মানে 20 সেকেন্ডে যদি পুরোটা যায় তাহলে 5 সেকেন্ডে কতটা যাবে? এইটুকু, তাহলে এইটুকু, এটা বি। ওকে, বেশ, তাহলে এইটুকু দূরত্ব আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো এইটা আর এইটা আর, ওরা চেয়েছে কি? সরণ, তাহলে এইটা তো অতিভুজ, তাহলে √2r, তাহলে √2r হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল কি বললাম? নেক্সট কোশ্চেন। একটি গাড়ি 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথকে একবার প্রদক্ষিণ করতে 6.28 সেকেন্ড সময় নেয়। একটি সম্পূর্ণ পাক প্রদক্ষিণে গাড়িটির গড় দ্রুতি এবং গড় বেগ কী হবে? 12 মিটার পথ একবার প্রদক্ষিণ করে, বেশ, 12 মিটার পথ একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 6.28, তাহলে গড় দ্রুতি আর গড় বেগ। দেখো ভাই একটা কথা বলি, ও 12 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ, 12 মিটার পথ বলছি, তাহলে এটা 12, তাহলে পরিধি কত? একবার ঘুরে আসা মানে পরিধি 2πr, 2 গণিত 22-এর 7 গণিত 12, থাকুক, কাটাকাটি কিছু করো না, বুঝলে? 22-এর 7 না নিয়ে 3.14 নাও, 2πr ফর্মুলা বসালাম পরিধি, ঠিক আছে? তাহলে গড় দ্রুতি মানে কি? মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময় হচ্ছে 6.28, কেন 3.14 বসালাম বলো তো? ডাইরেক্ট কেটে যাবে, ঠিক আছে? তাহলে 2 2 চলে গেল, তাহলে কত হলো? 12 মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছ? 12 মিটার পার সেকেন্ড, তাহলে দ্রুতি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আর বেগ কত? দেখ ভাই, ও যেখান থেকে যেতে শুরু করেছিল আবার তো সেখানেই ফিরে এসেছে, তাহলে বেগ হচ্ছে 0। নেক্সট, বেগ 0 আর দ্রুতি 12 মিটার পার সেকেন্ড। একটি বস্তুকণা 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়ল, মেঝের সঙ্গে সংঘাতের পর 2.5 মিটার উচ্চতায় উঠল। মেঝের সঙ্গে সংঘাতকাল এত সময় হলে সংঘাতের সময় গড় ত্বরণ কত হবে? দেখো, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এটা মেঝে, একটা বস্তু এখান থেকে পড়ছে, এসে ধাক্কা খেলো, দিয়ে আবার ওপরের দিকে এতটা উঠে গেল, তাহলে আমাকে দেখতে হবে মাটিতে ধাক্কা খাওয়ার আগে কত বেগ, ধাক্কা খেয়ে ওঠার সময় কত বেগ। এইটা যদি v1 হয়, এটা যদি v2 হয়, তাহলে v2 মাইনাস v1/t করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। মনে রাখবে, একটা বস্তু যখন ওপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয় তখন v1 কি হয়? একমাত্রিক গতি সমীকরণ লাগিয়েও দেখতে পারো, 2gh। আবার যখন ওপরে ওঠে তখন এই v2টাও কিন্তু হয়, এটাকে যদি h1 নাও তাহলে এটা হয়ে যাবে 2gh2। একদম ক্লিয়ার? আচ্ছা, টি কত? টি হচ্ছে 0.02 সেকেন্ড। v1 কত? v1 হচ্ছে √v2, v2 হচ্ছে 2 × 10 × কতটা উঠেছে? 2.5। আর এইটা কতটা উঠেছে? 2 × 10 × 10। আই থিঙ্ক ক্লিয়ার? আচ্ছা, এইটাকে গুণ করে দাও, তাহলে 25, 5√2 মাইনাস 10√2 বাই 0.02, 5√2 মাইনাস 10√2 বাই 0.02। ভালো কথা। আচ্ছা দেখো, তাহলে গড় ত্বরণ কী হবে? এটা মাইনাস 5√2 বাই 0.02। দেখো √2-র ভ্যালু হচ্ছে 1.414, গুণ করতে হবে, তাহলে মাইনাস 5 × 1.414 বাই
0.02 পয়েন্ট তুলে দিয়ে তুমি এখানে 100 করে দিতে পারো। হ্যাঁ, তাহলে 2 7 14, এটাকেও পয়েন্ট তুলে দিতে পারো যাদের অসুবিধা হবে। 100 10 1000, ওকে। 2 7 14, 0 2 7 14, 707, 5 7 35, 5 0 0 3, 5 7 35, 35 চলে আসছে। তাহলে এটা পয়েন্ট হয়ে যাবে একটা, কারণ নিচে 10 আছে। তাহলে অ্যান্সার কিন্তু হচ্ছে 353.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। কিন্তু এখানে অ্যান্সারটা ম্যাচ খাচ্ছে না। যেভাবে করেছি তোমরা এভাবেই করবে, ওকে। নেক্সট কোশ্চেনে যাই, বুঝে নিলে কীভাবে কী করতে হবে। হ্যাঁ, বেগের পরিবর্তন বাই সময়। 20, একটি বস্তু কণার প্রাথমিক বেগ বলা আছে, ত্বরণ বলা আছে, 10 সেকেন্ড পর কণাটির দ্রুতি কত হবে। দেখো, সময় বলে দিয়েছে, তাহলে কোন ফর্মুলা ইউজ করব? আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। ভাই ভি তো বলা আছে, ইউ তো বলা আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এ কত? এ বলা আছে 0.4i ক্যাপ প্লাস 0.3j ক্যাপ, টিও বলা আছে 10। তাহলে যখন তুমি 0.4-এর সঙ্গে 10 গুণ করবে হয়ে যাবে 4, আর 4-এর সঙ্গে 3 যোগ করলে হবে 7। তাহলে 7i ক্যাপ প্লাস এখানেও তাই 7j ক্যাপ। তাহলে স্যার এখানে তো মান দিয়েছে, এগুলো তো সব তো ভেক্টরে আছে, তাহলে ভেক্টরে আছে, মান বের করতে গেলে কি করব? √7 স্কোয়ার 49, 7 স্কোয়ার 49, তাহলে 7√2, ওকে। 7√2 একক। নেক্সট, দেখো দুটো গতিশীল কণার গ্রাফ দেওয়া আছে, সরণের সঙ্গে সময়ের। কণা দুটো বেগের অনুপাত কত? সরণ আর সময়ের লেখচিত্র যদি দেওয়া থাকে তাহলে বেগ হয়ে যায় নতির সঙ্গে সমান। তাহলে tan θ 1/v1/v2 অবশ্যই tan θ 2। tan θ 1 মানে হচ্ছে, আচ্ছা প্রথমটা কত নেবো? 30, তাহলে tan 30 1/√3, আর tan 45 তো এমনি y, θ 2 জায়গায় 45 বসবে, তাহলে 1/√3 হয়ে যাবে অ্যান্সার। এক লাইনের কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেনই তোমাদের এরকম আসবে, ঠিক আছে। এবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তখন করতে পারবে না। টি সময়ে একটি বস্তুর অবস্থান ভেক্টর এইটা বলে দিয়েছে, বস্তুটির ত্বরণের মান কত হবে। আগে বেগ বের করো, বেগ বের করতে গেলে প্রথমে একবার ডেরিভেটিভ করবে, সেটা কত হবে দেখো, 8t প্লাস 6t, অবশ্যই এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, কে তো থাকবে না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে যাবে। আর ত্বরণ বের করো এ, আবার ডেরিভেটিভ করো 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ। তাহলে ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে 64 প্লাস 36, 100, তার মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট, দুটি ভেক্টর a ইকুয়াল টু cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, আর b ইকুয়াল টু এইটা বলা আছে, এরা পরস্পরের ওপর কখন লম্ব হবে? কোন সময় এরা পরস্পরের ওপর লম্ব হবে? দেখো ভাই একটা কথা বলি, যদি এরা লম্ব হয় তাহলে a ডট b 0 হবে, কারণ দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট কী হয়? 0 হয়, এটা তুমি জানো। এবার যখন ডট প্রোডাক্ট করবে, আমি একটু স্টেপ জাম্প করছি, দেখো আয়ের সঙ্গে আয়ের গুণ, তাহলে cos ওমেগা টি বাই 2 প্লাস সাইন ওমেগা টি বাই 2। এর ফর্মুলা কি? cos a cos b প্লাস সাইন a সাইন b। এটা কিসের ফর্মুলা বলো তো? এইটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 2 এর ফর্মুলা সমান 0, অর্থাৎ ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 2 ইকুয়াল টু 0। তাহলে টি সমান কত? এটা থেকে তুমি টি কমন নিয়ে নিতে পারো, তাহলে টি সমান অলরেডি হয়ে যাবে 0। কারণ দেখো টি যদি তুমি কমন নাও কি দাঁড়াবে? ওমেগা, আচ্ছা এটা কেন 0 লিখছি, সরি এক্সট্রিমলি সরি ভাই, কসের ভ্যালু 0 হয় থিটা কত হলে? π/2 হলে, তাহলে এটা π/2 হবে, ঠিক আছে। তাহলে ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 2, তার মানে 3 ওমেগা টি বাই 2 ইকুয়াল টু π/2, 2 কেটে দিলাম, তাহলে টি ইকুয়াল টু π/2
3 ওমেগা, কিন্তু অ্যান্সার তো মিলছে না। দেখি কোথায় ভুল করলাম। ও, খতরনাক ভুল করেছি একটা। দেখো, তুমি যখন কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি করছো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা কস এ মাইনাস বি এর ফর্মুলা, এ প্লাস বি এর নয়, এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই টু, এটা হয়ে যেত ওমেগা টি বাই টু। তাহলে এবার তুমি টু কেটে দাও না, তাহলে টি সমান হয়ে গেল পাই বাই ওমেগা, ব্যাস, ইউ উইল গেট দ্য অ্যান্সার। চলো নেক্সট। তাহলে কোশ্চেন নাম্বার 8, এ প্লাস বি ডট এ ক্রস বি এর মান কী হবে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এ আর বি যে প্লেনে থাকবে, মনে করো এইটা এ, এটা মনে করো বি, ঠিক আছে? তাহলে এ প্লাস বি কোন দিকে থাকবে? এইটা হচ্ছে এ প্লাস বি লব্ধি ভেক্টর। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি হচ্ছে স্যার আপনি এ থেকে বি এর দিকে একটা স্ক্রুকে ঘোরালে যেদিকে যাবে সেইটা হচ্ছে এ ক্রস বি। তার মানে এ ক্রস বি থাকবে এদের সঙ্গে লম্বভাবে, এরকম। তাহলে এ প্লাস বি এর সঙ্গে এ ক্রস বি এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, ঠিক? তাহলে ডট প্রোডাক্ট করলে তো কস আসে, কস 90 জিরো, তাহলে অ্যান্সার হয়ে যাবে জিরো। ওকে, নেক্সট। স্থির অবস্থা থেকে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করছে, দুহিতা নিউক্লিয়াসের অভিক্ষেপ বেগ কী হবে? দেখো, যখনই বোম ফাটবে, নিউক্লিয়াস থেকে আলফা বেরিয়ে যাবে, এসব কোনো কেস থাকলেই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে দেবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী তোমরা জানো যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। যখন একটা পরমাণু ছিল তার ভর সংখ্যা ছিল এ, সেখান থেকে একটা নিউক্লিয়াস, কে বেরিয়ে গেল? আলফা কণা, একটা আলফা কণা বেরিয়ে গেল, আর বাকিটা এইদিকে চলে গেল। আলফা কণার ভর কত? আলফা কণার ভর হচ্ছে প্রোটনের 4 গুণ, ঠিক আছে? এবার এটা তোমাকে মনে রাখতে হবে যে আলফা কণার ভর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আলফা কণার ভর সংখ্যা যদি 4 হয়, তাহলে আমি ধরে নিতে পারি এইদিকে 4 বেরিয়ে গেছে আর এই দিকে বেরিয়ে গেছে, তাহলে a মাইনাস 4, এইটা আলফা আর এইটা হচ্ছে কি দুহিতা। এবার তুমি ফর্মুলা বসাও, এই দিকটা তো পুরো জিরো, কারণ প্রথমে দাঁড়িয়েছিল, প্রথমে কারোর কোনো বেগ ছিল না। পরে m1v1, m1-এর জায়গায় আমি লিখছি আলফা কণা বেরিয়ে গেছে ভি বেগে, তার মানে 4v, আর বাকিটা লিখছি a মাইনাস 4 ইন্টু v2। তাহলে v2 কত হবে? মাইনাস 4v বাই a মাইনাস 4। কেউ যেন এই মাইনাসটা এইখানে গুণ করে দিও না, তার কারণ এই মাইনাসটা ডাইরেকশনের জন্য আসে, শুধুমাত্র অভিক্ষেপ বেগের মান চেয়েছে তোমাকে, তাই মানটা শুধু 4v বাই a মাইনাস 4 করে দাও, ঠিক আছে? এইটা হয়ে যাবে অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার, আচ্ছা কতগুলো কোশ্চেন হলো আমার নিজেরই মনে নেই, কারণ এখানে কিন্তু এই অপশানগুলো বলছি যে নাম্বারিংগুলো আছে, এই নাম্বারিংগুলো কিন্তু পরপর তো নেই, আমি বিভিন্ন বই থেকে নিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, তাই নাম্বারগুলো মিসম্যাচ হয়ে গেছে। এটা তোমরা অবশ্যই জানো, যারা ভিডিও রেগুলার দেখছো আমার চ্যানেলে তারা জানো যে নাম্বারগুলো কিন্তু ম্যাচ করে না, কারণ বিভিন্ন বই থেকে যেহেতু নিতে হয়, তাই নাম্বারগুলো একটু এদিক ওদিক থাকে। তোমরা পরপর গুনে নিতে পারো, বা দরকার কী আছে, সলভ করো না, প্র্যাকটিস করছো তো। যাদের মনে হচ্ছে যে একটু স্লো পড়াচ্ছি, তোমরা 2x স্পিডে দেখে যাও, ঠিক আছে? অবশ্যই প্রত্যেকটা অঙ্ক একবার করে খাতায় কষবে যখন খাতা পেন নিয়ে বসছো, ঠিক আছে? একটি ট্রেন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে। ট্রেনের ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দেওয়া হলে তা উল্লম্বের সঙ্গে যে কোণ করে তা কত? বেশ, একটা ট্রেন, ঠিক আছে, এখান থেকে একটা পেন্ডুলাম ঝুলছে মনে করো। যখন এই ট্রেনটা সমত্বরণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই পেন্ডুলামের উপর একটা বল কাজ করছে পিছনের দিকে, ঠিক আছে? বেশ, তাহলে আমি বলতে পারি, দেখো তাহলে এই পেন্ডুলামের ওপর এই দিকে
সিউডো ফোর্স কাজ করবে বা অলিক বল কাজ করবে এম এ, আর নিচের দিকে কাজ করবে এম জি। তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? এই দিকে। এবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটাও কত হবে? থিটা। তাহলে তখন তুমি বলবে যে স্যার এইটা যদি এম এ হয় তাহলে এইটা হবে এম এ। তাহলে ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? এম এ। ভূমি কোনটা? এম জি। ত্রিভুজ তৈরি করে দিয়েছে। তাহলে ট্যান থিটা সমান এ বাই জি। বুঝতে পেরেছ? এ কত স্যার? এ হচ্ছে 2। আর জি কত স্যার? জি হচ্ছে 10। তাহলে 2 5 10। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/5। আই থিঙ্ক ক্লিয়ার? ঠিক আছে, দেখো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। চিত্রে দেখতেই পাচ্ছ একটা ফিগার দিয়েছে। এই রকম ধরনের কোশ্চেন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, একটা দেওয়ার হাই চান্স। ঠিক আছে, তো 4 কেজি এবং 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক সংঘর্ষ বল কী হবে? প্রথমেই এই ধরনের অঙ্ক দেখলেই তুমি কি করবে? সাধারণ ত্বরণ এ বের করে নেবে। এ সমান এফ বাই টোটাল এম। টোটাল এম তার মানে এফ বাই এফ কত বলেছে? 14। এম দেখো 4 5 6 আর একে 7 7, তাহলে 7 দুগুণে 14, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 কেজি আর 2 কেজি, 4 কেজির ওপরে যে এই যে 4 কেজির মাঝে 2 কেজির ওপরে যে বলটা কাজ করছে সেই বলটা কাকে কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? 2 আর 1 একে ঠেলে নিয়ে যাচ্ছে, তার মানে 3। ঠিক আছে, তাহলে তার উপর কত বল কাজ করছে? এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এম ড্যাশ ইন্টু এ। তাহলে 2 আর 1 মানে কত? 2 + 1 3 গণিত এ মানে 2, অর্থাৎ 6 নিউটন। তাহলে আমি এটাই দেখব যার যার মাঝে বলবে। দেখো 4 আর 2 এর মাঝে বলছে কত বল কাজ করবে, তুমি দেখে নাও কোন দিক থেকে ঠেলা হচ্ছে? এই দিক থেকে। তাহলে 4 আর 2 এর মাঝে যে বল কাজ করছে সেই বলটা কাকে কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? 2কে আর 1কে। তাহলে 2 + 1 কত? 3, তাহলে 3 তার সামনে কে কে আছে আমি তাকে দেখব। বুঝতে পেরেছ? বেশ, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো। সরল রেখায় একটা নির্দিষ্ট গতিবেগ চলমান 4 কেজি ভরের একটি গোলক আরেকটি স্থির 1 কেজি ভরের গোলককে ধাক্কা মারে। সংঘর্ষের পর এ এবং বি এত এত বেগে এ এর প্রাথমিক বেগের সঙ্গে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে চলতে থাকে। V1 ও V2 এর অনুপাত কী হবে? দেখো কি বলছে, একটা বস্তু দাঁড়িয়েছিল, ঠিক আছে, এটা 1 কেজি যে স্থির ছিল, আর যে 4 কেজি সেই দিকে আসছিল। ঠিক আছে, 4 কেজি বস্তুটা একটি নির্দিষ্ট গতিবেগে চলমান 4 কেজি ভরের একটি গোলক স্থির। আচ্ছা, তাহলে এটা 4 কেজি আর এইটা 1 কেজি। এ কিন্তু দাঁড়িয়েছিল, তাহলে এটা U2 নিলাম 0, আর U1 কত বেগে আসছিল? বেগ বলে দেয় নাই। বেগ বলেছে 1 কেজি ভরের গোলককে ধাক্কা মারে, সংঘর্ষের পর এ বি V1 আর V2 বেগে চলতে শুরু করে। তাহলে V1 V2 অনুপাত কী হবে? তাহলে বেগ নেওয়ারও দরকার নাই, এখানটা U1ই রেখে দিই। তারপরে যখনই এসে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে একজনা চলে গেল এই দিকে আর একজনা চলে গেল এই দিকে। ঠিক আছে, কত ডিগ্রি কোণ করেছে দেখো, 30 ডিগ্রি। এ করেছে 30 ডিগ্রি কোণ আর একজন করেছে 60 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ করেছে, তার ভর কত? যে 30 ডিগ্রি কোণ করেছে এ এর প্রাথমিক V1 বেগ এইটাকে ধরেছে 30 ডিগ্রিতে, আর এটা V2। আচ্ছা, এ এবং বি যথাক্রমে V1 আর V2। তাহলে এই দিকে যে এসেছে সেটা হচ্ছে কি 4 কেজি, আর এই দিকে যে এসেছে সেটা হচ্ছে 1 কেজি। বেশ, খুব ভালো কথা। তাহলে V1/V2 কত হবে? এটা সিম্পল কথা ভাবো, এরা কিন্তু একই দিকে যায়নি। তাহলে এখানে জেনারেল যে আমি M1 U1 + M2 U2 করে দেবো তা হবে না। ঠিক আছে, এখানে উপাংশ ভাঙতে হবে। এই দিকে আমি খুব ডিটেলসে বলছি না কারণ অত সময় নেই আর। ঠিক আছে, এইটা যদি V1 হয় তাহলে এই দিকটা হবে V1 cos 30 আর এই দিকটা হবে V1 sin 30। এটা যদি V2 হয়, হ্যাঁ, এটা যদি V2 হয় তাহলে এই দিকটা হবে V2 cos 30, V2 cos 60, আর এই দিকটা হবে V2 sin 60। বলো ক্লিয়ার কিনা? একদম স্যার, ঠিক আছে। এইবার দেখো, একদম প্রথমে এক্স অক্ষ বরাবর বেগ কত ছিল? U1। আর ওয়াই অক্ষ বরাবর কি কোনো বেগ ছিল? না, ছিল না। কিন্তু পরে ওয়াই অক্ষ বরাবর বেগ কত হলো? এইটা আর এইটা, কিন্তু অপোজিট ডাইরেকশন। তাহলে V1 sin 30 - V2
সাইন 60 ইকুয়াল টু 0। কেন করলাম বলো তো? আচ্ছা, শুধু V1 করলে হবে না, M1 V1 নিতে হবে অবশ্যই, কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র, শুধু বেগ নিলে হবে না। M2 সাইন 60, বুঝতে পেরেছো কি বলছি? ঠিক আছে, প্রথমে যেহেতু অক্ষ বরাবর বেগ ছিল না, তো পরেও কিন্তু এই বেগটাকে যোগ করে 0 হতে হবে। ঠিক আছে, তাহলে সেই জায়গায় আমি কি করব দেখো, তাহলে V1 বাই V2, আচ্ছা M2 V2, হ্যাঁ M2 V2, তাহলে V1 বাই V2 ইজ ইকুয়ালস টু, এটা এইদিকে চলে যাবে, M2 বাই M1 সাইন 60 বাই সাইন 30। আই থিঙ্ক ক্লিয়ার। M2 বাই M1 কত? 1/4। সাইন 60 কত? √3/2। সাইন 30 কত? হাফ। কি ভুল করলাম? কোথাও কি ভুল হলো? 1/4, দেখা যাক একবার। ওহো, এটাকে গুণ করে দিয়েছি, নয়, সাইন 60 বাই সাইন 30 আছে, এটা তো 1/4 হলো। ঠিক আছে, সাইন 60 √3/2, একবার ভালো করে লিখি এটাকে, দেখো এটা M2 কত? 1, সাইন 60 কত? √3/2, M1 4 আর এটা হাফ, তাহলে 2 2 4। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল √3/4। ওকে, √3/4 হয়ে গেল অ্যান্সার। এইটা হচ্ছে V1/V2। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে 2 কেজি ভরের একটি মার্বেল ব্লককে 6 মিটার পার সেকেন্ড বেগে কোনো বরফের ওপর ছুড়ে দিলে 10 সেকেন্ডে থেমে যায়, ঘর্ষণ গুণাঙ্কের মান কত? দেখো, যখন তুমি কোনো বস্তুকে কোনো একটা অমসৃণ তলের ওপরে ঠেলে দেবে বা ফেলে দেবে, তখন তার মধ্যে যে মন্দন কাজ করবে, সেই মন্দনটা কত সেটা আগে জানতে হবে। যদি নর্মাল কোনো কেস হয়, এরকম কোনো প্লেন সারফেস, এই ক্ষেত্রে যে মন্দনটা কাজ করে সেটা হচ্ছে A সমান মিউ ইন্টু জি। ঠিক, এইটা হচ্ছে মন্দন। এবার বলছে কত সেকেন্ডে থেমে গিয়েছে? 10 সেকেন্ডে থেমে গিয়েছে। ঠিক, তার মানে 10 সেকেন্ডে বেগ কত হয়ে গেছে? 0। তাহলে আমি V ইকুয়াল টু ইউ প্লাস এটি করছি, তাহলে 0 ইকুয়াল টু ইউ কত? V ইকুয়াল টু ইউ প্লাস এটি করছি। ওকে, ইউ তো 6 মাইনাস, কারণ যেহেতু মন্দন দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে, দাঁড়িয়ে গেছে সেই জন্য মন্দন, জিটি সরি এটি, তাই তো 6 মাইনাস এটি, তাহলে 6 মাইনাস এ কত? মিউ জি, আর টি কত? টি হচ্ছে 10। তাহলে মিউ জি সমান 6/10। আচ্ছা, জি এর ভ্যালু তো 10, তাহলে মিউ ইকুয়াল টু 6/100, তাহলে 0.06। তাহলে এইটা যার মনে থাকবে না সে কিন্তু পারবে না, মন্দন হয়ে যায় মিউ জি। পরের কোশ্চেন, কোনো ব্লককে একটি খাড়া দেওয়ালের সঙ্গে চেপে ধরে রাখতে ন্যূনতম 10 নিউটন অনুভূমিক বলের প্রয়োজন হয়। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ব্লকের ওজন কত? এইটা একটা দেওয়াল, এই দেওয়ালের ওপর তুমি একটা ব্লককে ধরে রাখবে, এই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছো এফ, এর তো একটা ওজন আছে এমজি, কখনো পড়বে না যদি ওজন সমান ঘর্ষণ বল হয়। তাহলে ওজন কত? এমজি, আর ঘর্ষণ বল কত? এফ। এফের জায়গায় তুমি কি লিখবে? মিউ ইন্টু এফ, কারণ এফটা হচ্ছে লম্ব বল, ইকুয়াল টু এমজি। এম তো এমজি বলা আছে, হ্যাঁ, ও এমজি বলা নেই, এইটাই জানতে চেয়েছে এমজি। ও তাহলে তো ইজি, মিউ কত? 0.2, আর মিনিমাম বল 10 নিউটন লাগেই ধরে রাখতে গেলে, তাহলে এফের জায়গায় 10, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে দেখো 2 নিউটন, এর ওজন হচ্ছে 2 নিউটন। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে মনে রাখতে হবে এফ সমান মিউ এন, এনটা হচ্ছে নর্ম্যাল ফোর্স বা লম্ব বল, কোথাও এইটা এফ হবে, এনের জায়গায় এফ হবে, আর যদি এরকম কোনো বস্তু থাকে তাহলে নিচের দিকে কি কাজ করে? ওজন এমজি, তাহলে কোথাও এই এনের মান হবে এমজি, আবার কোথাও এই এনের মান হবে এফ। এই কেসে কি হবে? এই কেসে তোমরা জানো যে এফ সমান মিউ এমজি,
তাহলে এনের জায়গায় কত হয়ে যায়, mg হয়ে যায়। আর এই কেসে কি হয়ে যায়, মিউ ইন্টু এফ হয়ে যায়। পরের প্রশ্নে চলে যাব। দেখো, একটি কপি কল দেওয়া আছে, দুটো ভর দেওয়া আছে 4 কেজি আর 6 কেজি। তাহলে সংস্থাটির ত্বরণ কত? যদি এরকম কোশ্চেন দেয়, জানবে সোনাই সোহাগা। তার মানে কি, ভাগ্য খুব ভালো, ঠিক আছে, এক লাইনেও অ্যান্সার হয়ে যাবে। যদি ফর্মুলা মনে থাকে, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে m1 কত, 6, m2 কত, 4, আর 6 প্লাস 4 ইন্টু জি। তাহলে 6 মাইনাস 4 2, আর এটা কত, 10 ইন্টু জি। তাহলে 2 5 10, অর্থাৎ জি বাই 5। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে যাই। 1 কেজি মিটার, 1 কেজি মিটার সমান কত জুল? 1 কেজি মিটার সমান কত জুল? 9.8 জুল। 1 জুল সমান 1 কি হবে? আচ্ছা, জুল কিসের ইউনিট বলো তো? কার্যের ইউনিট। তাহলে ডাব্লু সমান এফ ইন্টু এস। এফের ইউনিট কি? নিউটন। এসের ইউনিট কি? মিটার। তাহলে 1 নিউটন মিটার মানেই 1 জুল। স্থির ক্ষমতায় একটি যন্ত্রের সাহায্যে একটি বাক্সকে একটি সরলরেখায় সরানো হচ্ছে। টি সময়ে যে দূরত্ব সরবে তার ড্যাশের সঙ্গে সমানুপাতিক হবে। দেখো কিভাবে সলভ করছি, এটা একবার অন্তত দেখে নাও, তারপরে অ্যান্সার যদি মনে থাকে তাহলে তো অ্যান্সার ঠিক করে দিয়ে চলে আসবে। যদি মনে থাকে না থাকে তাহলে তখন একবার কষে দেখতে হবে। দেখো, জেনারেলি আমরা জানি ক্ষমতা সমান বল গণিত বেগ। আবার বল সমান কি? এম এ। তাহলে এম এ গণিত বেগ মানে আবার এস বাই টি। তাহলে আবার এর জায়গায় কি বসাতে পারো? সরণ বাই। আচ্ছা, এর জায়গায় আবার তুমি বসাতে পারো, দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এর জায়গায় তুমি প্রথমে বসাতে পারো ভি বাই টি, আবার ভি এর জায়গায় আবার তুমি বসাতে পারো এস বাই টি। তাহলে এস বাই টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এস বাই টি স্কোয়ার ইন্টু এস বাই টি। তাহলে এম ইন্টু এস স্কোয়ার বাই টি কিউব। ওকে, তাহলে এবার একটা জিনিস দেখো, পি ভ্যারিজেস, আমি যদি এমকে ধ্রুবক ধরি, এস স্কোয়ারকেও ধ্রুবক ধরি, তাহলে ও এসের সঙ্গে রিলেশন চেয়েছে না, এই যে বলেছে যে টি সময়ে যে দূরত্ব সরবে, তাহলে এসটা এখানে দূরত্ব, আর স্থির ক্ষমতা তার মানে পি ধ্রুবক, ক্ষমতা স্থির বলছে। তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু পি এম টি কিউব, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এস স্কোয়ার ভ্যারিজাস টি কিউব, এস ভ্যারিজাস টি টু দি পাওয়ার 3/2। এইটা হয়ে যাবে অ্যান্সার। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4। 200 কেজি ভরকে 40 মিটার উচ্চতায় তুলতে 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিনের কত সময় লাগবে? আচ্ছা, একটা কথা বলো, 200 কেজি ভরকে 40 মিটার উচ্চতায় একটা ইঞ্জিন তুলছে, সে কৃতকার্য কত করছে? 200 গণিত 40, 8000। এত কৃতকার্য সে করছে। আর ওর ক্ষমতা কত? 10 কিলোওয়াট, অর্থাৎ 10,000 ওয়াট। তার মানে 10,000 জুল পার সেকেন্ড। আর এইটা হচ্ছে কৃতকার্য ডাব্লু। বলছে কত সময় লাগবে, তাহলে 10,000 অর্থাৎ পি সমান ডাব্লু বাই টি। 3টে জিরো ক্যান্সেল করে দিলে, তাহলে টি সমান হয়ে গেল 10 সেকেন্ড। কি করলাম? পি সমান ডাব্লু বাই টি আমি এই ফর্মুলা ব্যবহার করেছি, ঠিক আছে। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। কৃতকার্য তো তুমি পেয়ে গেছো 8,000, বসিয়ে দিলে, দিয়ে সময়টাকে তুমি বের করে নিলে, কত? 10 সেকেন্ড। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো, যদি এফ সমান এত নিউটন এবং ভি সমান এত মিটার পার সেকেন্ড হয়, তাহলে তাৎক্ষণিক ক্ষমতা কী হবে? তাৎক্ষণিক ক্ষমতা পি সমান এফ ডট ভি, এটা মনে রাখতে হবে।
যদি বল এবং বেগ দেওয়া থাকে। ডট প্রোডাক্ট করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডট প্রোডাক্টে কী হবে, আয়ের সঙ্গে আই গুণ, তাহলে এখানে 3-এর সঙ্গে 2 গুণ অর্থাৎ 6 প্লাস 2-এর সঙ্গে 3 গুণ মানে আবার 6 অর্থাৎ 12 ওয়াট। 12 ওয়াট হয়ে যাবে অ্যান্সার। পি ডট ভি, ডট প্রোডাক্ট করার নিয়ম খুবই সহজ। আয়ের কোপিশিয়েন্টের সঙ্গে জে এর কোপিশিয়েন্টের গুণ, আয়ের কোপিশিয়েন্টের সঙ্গে আয়ের কোপিশিয়েন্টের গুণ, জে এর কোপিশিয়েন্টের সঙ্গে জে এর কোপিশিয়েন্টের গুণ, আর কে এর কোপিশিয়েন্টের সঙ্গে কে এর কোপিশিয়েন্টের গুণ। এখানে কেটা কিছু হলো না, তার কারণ এখানে তো কে নেই, তাই না? সেই জন্য কে এর কোনো এখানে কাজে লাগলো না। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে কোনো বস্তুর ভরবেগ এক্স কেজি মিটার পার সেকেন্ড, এর গতিশক্তি এক্স জুল, বস্তুর গতিবেগ কত? ভরবেগের সঙ্গে গতিশক্তির সম্পর্ক বলেছে। আচ্ছা, ভরবেগের ফর্মুলা কি? পি সমান এমভি। দেখো এইটা যা হবে, যদি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারও তাই হয়, তাহলে কি হতে পারে? এম ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম কাটো, কারণ দুটোই এক্স, একটা ভিও তুমি কেটে দাও, তাহলে কি পেলে? ভি সমান 2 মিটার পার সেকেন্ড। এটা সম্ভব যদি বেগের মান 2 হয়। ক্লিয়ার? আচ্ছা, আমি এই ভিডিওতে প্রত্যেকটা ফর্মুলা থেকে একটা করে কোয়েশ্চেন কভার করার চেষ্টা করেছি। এই ভিডিওটা আমি একদম টানা 2 ঘন্টা বানাতে পারতাম, কিন্তু দুটো পার্টে বানাচ্ছি, নইলে আপলোড করতে একটু অসুবিধা হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর একটা ভিডিও দেব, সেখানে রিমেইনিং কিছু প্রবলেম যেগুলো আমি এখানে নিয়েছি সেগুলোকে সলভ করাবো। ওকে? যাদের মনে হচ্ছে ভিডিওটা একটু স্লো চলছে, মানে আমি কথা স্লো বলেছি, তোমরা একটুখানি 2x-এ দেখে নেবে। ওকে? কোশ্চেনগুলো অবশ্যই একবার পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাবে। তো চলো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।